দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে $2 থেকে $3 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। জ্বালানি ব্যয় মেটাতে আরও $2 বিলিয়ন চায় সরকার। ভারত রপ্তানি শুল্ক কমানোর পরও কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। পর্যাপ্ত সরবরাহের পরও বগুড়ায় কমছে না আলুর দাম। হিমাগার মালিক ও আড়তদারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তা, ব্যাংকিং খাতে সংস্কার এবং বাজেট সহায়তার জন্য আগামী জুনের মধ্যে বাংলাদেশকে $2 থেকে $3 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। এদিকে দেশের গ্যাস সংকট নিরসন ও আদানি গ্রুপের অর্থ পরিষদে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে আলাদাভাবে $2 বিলিয়ন সহায়তা চেয়েছে সরকার। বিস্তারিত মহসিন আশরাফের রিপোর্টে। বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশের কাছে প্রায় $80 কোটি পাওনা রয়েছে ভারতের আদানি গ্রুপের। এই অর্থ দ্রুত পরিশোধের জন্য প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ধারণা করা হচ্ছে এই অর্থ পরিশোধ করা না হলে ব্যাহত হতে পারে বিদ্যুৎ সরবরাহ। আজ সচিবালয়ে দেশে গ্যাসের মজুদ পরিস্থিতি এবং ভোলায় গ্যাসের সন্ধান নিয়ে বৈঠকে উঠে আসে আদানির অর্থ পরিশোধের বিষয়টি। গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন ইয়ের সাথে চেয়েছি, বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। ডলার সংকটের কারণে সামনে বিদ্যুতের সংকট হবে এমন আশঙ্কাও করা হচ্ছে। বিষয়টি নাকচ করে দেন জ্বালানি উপদেষ্টা। জানান 100টি কূপ খননের সিদ্ধান্ত হয়েছে। ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে 2 TCF গ্যাস রয়েছে আর 2.6 TCF গ্যাস রিসোর্স রয়েছে, যেটা পাওয়া সম্ভব। আশাবাদী হতে চাই, কারণ আমাদের গ্যাস প্রয়োজন। আমাদের গ্যাসের অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই যে এই যে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। লোডশেডিং মনে হয় 1 দিন না 2 দিন ছিল। এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন। এদিকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জানান, বাজেট সহায়তা সহ গুরুত্বপূর্ণ খাতের চাহিদা মেটাতে $2 থেকে $3 বিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। We have looked at what resources we can mobilize for Bangladesh from the funds that we have available in IDA, and we're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. So whenever the projects are ready that we're discussing, that money can then be mobilized. Some of it will be for budget support, for sure, and some of it will be for important projects in other sectors, in the health sector, in the energy sector, where there are also funding needs. অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাতে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে কাজ করছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পেঁয়াজ আমদানিতে 20% শুল্ক কমিয়েছে ভারত। অন্যদিকে আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করেছে বাংলাদেশ। তারপরেও বাজারে কমেনি পেঁয়াজের দর। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সরবরাহ বাড়লে আসছে সপ্তাহে কমে আসবে দাম। হিলি প্রতিনিধি হালিম আল রাজির সহযোগিতায় রিপোর্ট করেছেন রঞ্জিবুল মিজান। অন্যান্য খুচরা বাজারের তুলনায় সস্তায় পণ্য মেলে রাজধানীর কারওয়ান বাজারে। সেই বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে, আর ভারত পাকিস্তান থেকে আনা পেঁয়াজের কেজি এখন 100 টাকা। গেল সপ্তাহে একই দরে বিক্রি হয়েছে পণ্যটি। একই দাম আছে ভাই, তার কারণ পেঁয়াজ বেচতেছি 110 টাকা খুচরা, আর পাইকারি বেচতেছি 106 টাকা, আর ইন্ডিয়ান বেচতেছি 100 টাকা কেজি। এটা যদি আমরা মনে করেন যে কম দামে কিনতে পারি, তাহলে তো আমরা কম দামে বেচবো, তাই না? এখন আমরা কিনতে পারতেছি না কম দামে। রাজধানীর খুচরা বাজারের এই পেঁয়াজ আসে শ্যামবাজারের আড়তগুলো থেকে। সেখানে গেল সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 90 থেকে 95 টাকা, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে 80 থেকে 90-তে। আজও সেখানে একই দরে বিক্রি হচ্ছে পণ্যটি। পাইকারি বিক্রেতাদের দাবি, আমদানি কমায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যে পেঁয়াজগুলা বিদেশ থেকে আমাদের আসার কথা, তো আসলে এখনও আসে পুছি নাই। কারণ বার্মার থেকে যে পেঁয়াজগুলো ছাড়ছে সেগুলো পাইপলাইনে আছে। মিশর, তুরস্ক, চায়না, পাকিস্তান, এই পেঁয়াজগুলা সবই রাস্তাতে আছে। ইন্ডিয়া যদি দামটা নতুন মালটা যদি ব্যাঙ্গালোরে এতদিন ঠিক হয়ে যদি আয় পড়ে, 7-8 দিন পর যদি মাল মেসিড হয়ে যায়, মাল বাংলাদেশে আসলে কোনো ক্ষতি হবে না, পচবো না, তাইলে মনে করেন বাজার রাইটে আসবে। আর না হয়তো স্যার এরকমই থাকবে বাজার কমার, এই 95, আর ওই মিশরগুলো থাকবে 70-75, পাকিস্তানি 80-85, এই ধরনের মার্কেটই থাকবে। বাংলাদেশে পেঁয়াজ আমদানি হয় মূলত ভারত থেকে। সেখানে রপ্তানি মূল্য কমিয়ে $405 বেঁধে দেওয়া হয়েছে 13 সেপ্টেম্বর। পাশাপাশি রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% নামিয়ে আনা হয়েছে। মঙ্গলবার এই দরে 123 টন পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে দেশে। এর বাইরে পেঁয়াজ আমদানি করা হচ্ছে মিশর, পাকিস্তান, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আমদানি করা পেঁয়াজের 5% শুল্ক প্রত্যাহার করেছে সরকার চলতি মাসের শুরুতে। ইন্ডিয়াতে ইতিমধ্যে যে ট্যাক্সটা কমে গেছে, এর ফলে ইন্ডিয়া মার্কেটে আবার মোকামে ওদের মালের দাম আবার ওই যতটুকু কমাইছে অতটুকু আবার বাড়ে গেছে। আমরা মনে করতেছি না যে আহামরি এখানে দাম কমবে, এরকম কোনো কিছু মনে করতেছি না। ব্যবসায়ীদের দাবি, আসছে সপ্তাহ থেকে আমদানি বাড়তে শুরু করলে কমে আসবে দাম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। হিমাগার মালিক, ফরিয়া ও আড়তদারদের কারসাজির কারণে কমছে না আলুর দাম। অভিযোগ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। মৌসুমের শুরুতে 15 থেকে 20 টাকায় কেনা আলু বিক্রি হচ্ছে 50 টাকায়। বগুড়ায় 42টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে 3,40,000 মেট্রিক টন আলু। সংকট না থাকলেও বাজারে আলুর বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। প্রতিনিধি খোরশেদ আলমের তথ্য ও ছবিতে টেক্সট রিপোর্ট। আলুর বাজারে সিন্ডিকেট আছে নাকি নেই? ক্রেতাদের অভিযোগ, বাজারে পণ্যটির দামে প্রভাব না থাকায় এটি স্পষ্ট সিন্ডিকেট রয়েছে। দেশে আলু উৎপাদনের অন্যতম জেলা বগুড়া। এ জেলায় গত মৌসুমে 55,250 হেক্টর জমিতে উৎপাদন হয় 11,93,616 মেট্রিক টন আলু, যা জেলার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। জেলায় 42টি হিমাগারে সংরক্ষণ করা হয় 3,40,000 মেট্রিক টন। ব্যবসায়ীদের দাবি, এবার ফেব্রুয়ারি-মার্চে প্রতি কেজি আলু কৃষকদের কাছ থেকে কেজি প্রতি 20 টাকার কাছাকাছি দামে কিনতে হয়েছে ব্যবসায়ীদের। এর সাথে যোগ হয়েছে হিমাগার শ্রমিক সহ অন্যান্য খরচ। কোলেস্ট্রল যে এক বস্তায় 300 টাকা ভাড়া নিচ্ছে আমরা, এটা এমন খুব একটা যে ভাড়া বেশি তা না। এর সহনীয়, গ্রাহকেরও সহনীয় পর্যায়ে আছে, আমরাও যে প্রফিটের যে চরম পর্যায়ে তা না, আমরা স্বাভাবিক রেখে আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছি। যদিও কৃষকদের দাবি, তারা আলু 15 টাকার বেশি বিক্রি করতে পারেনি। সিন্ডিকেটের মাধ্যমে গত কয়েক বছর ধরে হিমাগারে আলু সংরক্ষণ করে 3 গুণ মুনাফা করে ব্যবসায়ীরা। জমিতে চাষাবাদ ও আলুর উৎপাদন কৃষি দপ্তরের হিসেবেও ফারাক রয়েছে। তবে আলুর সংকট নেই, বাজার মনিটরিং হলে ন্যায্য দাম নিশ্চিত হবে বলছে কৃষি বিভাগ। এইবার যে সিন্ডিকেটের কথা উঠছে, এটা টোটালি আমি আপনার কথার সাথে একমত না। এবার আমরা যারা আলু স্টক করছে আমাদের মতো, কৃষক থেকে আমাদের স্টোর পর্যন্ত পৌঁছাইতে আমাদের 30 টাকার মতো পার্সেস পেড করছে। স্টোর ভাড়া আছে, আমাদের ওয়েট লস আছে। এইটা যদি ক্যালকুলেশন করা হয়, বর্তমান যে বাজারে বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকা আলু বাজারে বিক্রি হচ্ছে, এইখানে আমাদের 3 থেকে 5 টাকা লাভের মতো পার কেজিতে প্রফিট হচ্ছে। বাজারে খাবার আলু হিসেবে বিক্রি হবে, এটি কিন্তু অনেকটাই এখন ব্যবসায়ী। সুতরাং যারা আলু ব্যবসার সাথে জড়িত, তারা যদি আমাদের একটু অতি লাভের দিকে তারা যদি ঝুঁকে না পড়েন, তো আমরা আশা করছি যে আলু আমাদের এখন আছে, এই আলু দিয়ে আমাদের আগামী নতুন মৌসুম শুরু হওয়া পর্যন্ত আমরা সরবরাহ মোকাবেলা করতে সক্ষম হব। কৃষি বিপণন ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, আলুর বার্ষিক চাহিদা 85 লাখ থেকে 90 লাখ টন। মৌসুমে আলু উৎপাদন হয়েছে 1,10 লাখ টনের কাছাকাছি। এই হিসেবে চাহিদার বিপরীতে প্রায় 20 লাখ টনের মতো উদ্বৃত্ত হওয়ার কথা। কৃষকদের অভিযোগ, কারসাজির কারণে এবার ন্যায্য দামে আলু কিনতে পারেনি ক্রেতারা। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে পর্যটন শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় এ খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরির তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধনী আয়োজনে বক্তারা এসব কথা বলেন। এ খাতকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। বাংলাদেশ প্রকৃতি যেন একে সাজিয়েছে আপন হাতে।
এই অঞ্চলের সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করে সবসময়। তবে অপার সম্ভাবনা থাকার পরেও দেশের পর্যটন খাত এখনও বিস্তৃত হয়নি সেভাবে। তথ্য বলছে সারা দেশে ছোট বড় মিলিয়ে 1200 পর্যটন এলাকা রয়েছে। অধিকাংশ এলাকাতেই নেই পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। পর্যটন শিল্পের সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্য নিয়েই রাজধানীতে শুরু হয়েছে 3 দিনের 11তম এশিয়া ট্যুরিজম ফেয়ার। একটু মার্কেটিং, মানুষ একটু যেন আমাদের স্টলটা ভিজিট করে সবাই যারা কক্সবাজার ঘুরতে চান একটু জানতে পারলেন আমাদের রামাদা হোটেল সম্পর্কে। এটাই মূলত যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে সেগুলোকে কিভাবে এই পর্যটকদের আকৃষ্ট করা যায়, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে নিয়েই আমরা কাজ করছি। মেলায় অংশ নিয়েছে মালদ্বীপ, চায়না, ভুটান সহ দেশি বিদেশি 100টির বেশি প্রতিষ্ঠান, যেখানে জানানো হয় অবকাঠামো, মানসম্মত রাস্তা, নিরাপত্তা, দক্ষ জনবলের অভাব দেশের পর্যটন শিল্পের বিকাশের বড় বাধা, যা থেকে উত্তরণে সরকারের সহযোগিতা চান ট্যুর অপারেটররা। পর্যটন সেবা উপর ব্যাট মুক্ত রাখার জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি, আলাপ চালিয়ে যাচ্ছি, যাতে পর্যটন বান্ধব এই কর নীতি আরোপ করা হয়। আমরা তাও চাচ্ছি যে বিদেশি পর্যটক এবং দেশি পর্যটককে পেশাগত সেবা প্রদান করার জন্য যে আমাদের ট্রান্সপোর্ট ফ্লিটে যে বিভিন্ন ভেহিকুলসের প্রয়োজন পড়ে এটা রেয়াতমুক্ত ট্যাক্স ফ্রি আনয়ন করার জন্য। গেল কয়েক বছরে দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত হারে বাড়েনি বিদেশি পর্যটকের সংখ্যা। বিদেশি পর্যটক আকর্ষণে ইতিবাচক প্রচারণা চালানোর তাগিদ দেয়া হয় অনুষ্ঠানে। পরামর্শ দেয়া হয় দেশি বিদেশি বিনিয়োগ আর দক্ষ জনশক্তি বাড়ানোর। It is possible to develop and promote our tourism industry that can create employment opportunities, reduce poverty and ensure socio-economic development of the country. Producing skilled manpower and creating employment opportunities. Bangladesh Porjoton Corporation is working hard for building a prosperous, peaceful Bangladesh under the guidance and supervision of the Ministry of Civil Aviation and Tourism. ট্যুরিজম ফেয়ার চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 41 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5735 হয়ে। বেচাকেনা হয়েছে 594 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 150টির, কমেছে 191টির, আর অপরিবর্তিত রয়েছে 56টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে বিয়ারিশ নেচারের। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 5727 এবং তা ফাইনালি ক্লোজ হয়েছে 5735 পয়েন্টসে। অর্থাৎ মার্কেট ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন দেখা যায়নি পুরো সপ্তাহ জুড়ে। এবং উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র 600 কোটি টাকার মতো। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 39% কোম্পানির প্রাইসে, কমেছে 47%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 14% কোম্পানির প্রাইস। ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই ব্যাংকিং সেক্টর এবং টেলিকমিউনিকেশন সেক্টর। জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়ার প্রভাবে আশানুরূপ ইলিশ মাছ পাচ্ছেন না পটুয়াখালীর উপকূলীয় এলাকার জেলেরা। গভীর সমুদ্র থেকে যে পরিমাণ ইলিশ মাছ ধরে আনছেন অধিকাংশ ক্ষেত্রে তা বিক্রি করে ট্রলারের বাজার খরচ উঠছে না, ফলে ইলিশ মাছের দাম অনেকটা আকাশচুম্বী। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈশাখ থেকে আশ্বিন 6 মাস ইলিশের ভরা মৌসুম। তবে চলতি মৌসুমের 5 মাসে সাগরে জেলেদের জালে মেলেনি আশানুরূপ ইলিশ। এতে খরচের বোঝা মহাজনের ও এনজিও থেকে নেয়া ঋণ নিয়ে দিশেহারা জেলে ও ব্যবসায়ীরা। ঋতু পরিবর্তনের কারণে অনেকটা উলটপালট হয়ে গেছে। এখন যে সময় ইলিশ পড়ার কথা সময় ইলিশ পড়ে না। ইলিশ মাছ নাই বললেই চলে, একাল মাছ পোনা কম, প্রত্যেকটাতেই বেমাঙ্গ লস হইতে আছে। আগে মাছ পোনা ভালো ছিল, মানুষে চললে ফিরে খাইতে পারছে। এখন সাগরে গেলে 2 লাখ টাকার বাজার লই গেলে 1 লাখ টাকার মাছ বেশি। বিভিন্নভাবে লোন দেনায় প্রতিটি আড়তে জর্জরিত, আর এই অবস্থা চললে আমার মনে হয় জেলে 3-2 ছড়ে পড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন
মোহনাগুলোতে পলিমাটিতে ভরাট হয়ে যাওয়া ও দূষণের কারণে ইলিশের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। তার সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের তারতম্য ঘটায় মিষ্টি পানির ধারা না পেয়ে গভীর সাগর থেকে উপকূলের কাছাকাছি আসছে না ইলিশ। বর্ষা পিছিয়ে গেছে, যার ফলে আমাদের নদীর ফ্লোগুলো কমে গেছে। এরপরে নদীর মোহনাগুলোতেও ধরেন বিভিন্ন রকম বিরিয়া তৈরি হয়েছে, আবার জাল দিয়ে আটকাইতেছে, আবার অনেক পলি করে তৈরি হয়েছে, যার ফলে কিন্তু ইলিশের মাইগ্রেশনটা পিছিয়ে গেছে। অনেক ইলিশ কিন্তু আসার ইচ্ছা থাকলেও আসতে পারতেছে না, কারণ ইলিশ মাইগ্রেশন করে নদীতে আসার জন্য নির্দিষ্ট গভীরতা লাগবে। তো নদীর নিচে যদি পলি পড়ে যায়, ওই গভীরতা তারা না পায়, তারা কিন্তু ফিরে আবার সাগরে চলে যেতে বাধ্য হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই বড় ইলিশ ধরা পড়বে এবং বাজারে ইলিশের দাম কমে আসবে, এমনটাই মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা। ইলিশের মাইগ্রেশন, ইলিশের পরিপক্কতা, এই দুইটা যখন আপনার একটা চূড়ান্ত পর্যায়ে যাবে, তখনই আমাদের জেলেদের জালে সাগর, নদী, মোহনা সব জায়গায় জেলেদের জালে বিপুল পরিমাণে আমাদের ইলিশ উঠে আসবে। এবং যখন ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে, দিনে দিনে বেড়ে যাচ্ছে অলরেডি, তখন আমাদের বাজারে ইলিশের দাম কমে যাবে এবং সর্বসাধারণের ন্যায্য মূল্যে যেন ইলিশ খেতে পারে সেই বিষয়ে মৎস্য দপ্তর সচেতন রয়েছে। পটুয়াখালীর বাজারে এখন 250 থেকে 300 গ্রাম সাইজের ইলিশ 500 টাকা, 400 থেকে 500 গ্রাম সাইজের ইলিশ 700 টাকা, 600 থেকে 800 গ্রাম সাইজের ইলিশ 900 টাকা, 1 কেজির নিচের ইলিশ 1300 টাকা ও 1 কেজি ও বড় সাইজের ইলিশ 1700 টাকা দরে খুচরা বিক্রি হচ্ছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।